আজ আরজানের জন্মদিন। বয়স 25 হলো। গ্র্যাজুয়েশন শেষ করে মাস্টার্সে পড়তে পড়তে নিজের কোম্পানিকে সে ইতিমধ্যেই র্যাঙ্কিংয়ে তুলে দিয়েছে। আজিজ সাহেব ছেলের এই উন্নতিতে মহা খুশি। তিনি প্রেস মিডিয়া দেখে এলাহি কাণ্ড করে ছেলের অ্যাচিভমেন্ট বলে বেড়াচ্ছেন। এতে আরজানের পাবলিসিটির সাথে সাথে তারও পাবলিসিটি হচ্ছে, সেরায় সেরায় পৌঁছে যাচ্ছে। কিন্তু তার আক্ষেপ বা বেদনা যেটাই বলা হোক, সেটা ওই একটাই, আর তা হলো তার একমাত্র ছেলে তার সাথে অভিমান করে গত 2 বছর যাবৎ কথা বলে না। সে একবার নয়, বারবার আপ্রাণ চেষ্টা করেও এর কোনো সমাধান বের করতে পারেননি। তবে তিনি তার এই ছোট্ট দুঃখটা নিয়ে ততটা মাথা ঘামান না, কেননা সমাজে তার এমপির পদটা যে তার ছেলেই একদম পাকাপোক্ত করে দিয়েছে। আরজান, আরজান, মা এসেছি বাবা, দরজাটা খোল। সে এতেই খুশি, এটাই তার জন্য বড় পাওয়া। সকাল সকাল মা হাজির। আরজান তৈরি হচ্ছিল জগিংয়ের জন্য। এত ভোরবেলা তার আয়েশি জননী ওঠে না কোনো দিন, খুব ভালো করেই জানে আরজান। কিন্তু আজ উঠেছে, এবং আজ ওঠার পেছনে একটা কারণ আছে, আর সেই কারণটা আরজানের ভালো করেই জানা। তাই অবাক হতে যেতেও তার মস্তিষ্ক বাদ সাধল। আরজান কানে ব্লুটুথ কানেক্ট করতে করতে দরজা খুলে দিল। দরজা খুলেই চোখের সামনে ভেসে উঠল মায়ের মিষ্টি মুখখানা, যা দেখে আরজানও আর গম্ভীর হয়ে থাকতে পারল না। স্মৃত হাসল, ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার? এত ভোরবেলা স্বয়ং মা জননী আমার রুমে হাজির? রিনা বেগম হাতে পায়েসের বাটি নিয়ে দাঁড়িয়ে আছেন। ছেলে দরজা খুলে দিতেই কিছু না বলে আমোদে গদগদ করতে করতে পুরো 1 চামচ পায়েস পুরে দিল মুখের ভেতরে। আরজান ভ্যাবাচ্চাকা খেয়ে বেসামাল হয়ে পড়ল খানিকটা, তবে বেশিক্ষণ স্থায়ী হলো না এই বেসামালি ভাব। চটজলদি নিজেকে সামলে উঠল। মাও না একদম যাচ্ছে তাই কাণ্ড করে মাঝে মাঝে। এসব কি মা? সকাল সকাল এসব ভালো লাগে না আমার। রিনা বেগম গায়ে মাখলেন না আরজানের বারণ, তাই একদম নিশ্চুপ থেকে 1 চামচ পায়েস মুখে পুরে দিতে নিলে আরজান ইশারায় বাদ সেদে স্বাভাবিকভাবেই নিজেই নিয়ে নিল বাটিটা। সেটা দেখে তার মা বলে উঠলেন, 25 বছরের হয়েছিস তুই, গুনে গুনে 25 চামচ পায়েস খাওয়াবো ভেবেছিলাম, কিন্তু তুই তো 1 চামচে রেগে বোম। পাগল নাকি? 25 বছর হয়েছে বলে কি 25 চামচ পায়েস খেতে হবে? কোথায় বা ওই সব ইলজিক্যাল আইডিয়া? রিডিকুলাস। হ্যাঁ, এখন তো আমার সব কাজ তোর কাছে ইলজিক্যাল লাগবে। বড় হয়ে গেছিস না। আগে ছোটবেলায় মায়ের এসব ইলজিক্যাল কথাবার্তাও শুনলে ঘুমোতিস না পর্যন্ত। ও মা, প্লিজ আবার শুরু করো না। আচ্ছা, জন্মদিনের দিন বেশি বলবো না, কিন্তু হ্যাঁ, সন্ধ্যায় টাইম টু টাইম বাসায় থাকা হয় যেন। ড্যাড একটা পার্টি রেখেছে তোমার জন্য, মনে থাকবে? আমার কাজ আছে মা। মানে কি বাবু? ড্যাড তোর জন্য পার্টি রাখছে আর তুই আসতে পারবি না? এটা কোনো কথা হলো? তোর ড্যাড শুনলে কষ্ট পাবে বাবা, একটু বোঝ। আরজান হেসে উঠল, প্রথমে নিঃশব্দে, অতঃপর বেশ শব্দ করে। মা এতে কি ভাববে তাতে যেন তার কোনো ভাবাবেগ নেই। রিনা বেগম অবাক চোখে তাকালেন ছেলের মুখ চেয়ে। আরজান শব্দ করেই হাসছে। রিনা বেগমের কপালের মাঝে চিন্তার সূক্ষ্ম ভাঁজ ফুটে উঠল। ছেলের গালে কপালে হাত রেখে চিন্তান্বিত গলায় বললেন, কি কি হয়েছে তোর? এমন পাগলের মতো হাসছিস কেন? আরজান হাসতে হাসতে দম ছাড়ল। হাসি থামিয়ে শূন্যে দৃষ্টি বুলিয়ে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ছাড়ল। অতঃপর মায়ের মুখের দিকে তাকিয়ে কেমন আহত স্বরে আওড়ালো, ড্যাড কি কখনো আমার কষ্টটা বুঝেছিল মা? 2 বছর আগে ড্যাড আমার থেকে যা কেড়ে নিয়েছে, আমি তো চাইলেও ওসব ভুলতে পারছি না মা। 2 বছর আগে ওই ঘটনায় যতটা কষ্ট পেয়েছি, আজও ঠিক সেভাবেই কষ্ট পেয়ে যাচ্ছি। কই কোনোদিনও বুঝেছে ড্যাড? একবার মা, একবারের জন্যও বোঝেনি ড্যাড, একবারের জন্যও নয়। আর তুমি বলছো আমি ড্যাডের কষ্ট বুঝবো? বাহ, ওয়ান্ডারফুল। আর জান বাবু, ড্যাড তোর জন্য যা করছে তোর ভালোর জন্যই তো করেছে, তোর ভবিষ্যতের কথা ভেবে করছে, যেন তুই ভালো থাকিস, এর জন্যই তো করছে। মা, চারুলতাকে আমি ভালোবাসি, ভয়ঙ্কর রকমের ভালোবাসি মা। আমার থেকে চারুলতাকে কেড়ে নিয়ে ড্যাড আমার ভালো করেছে। একটা মানুষের থেকে তার বেঁচে থাকার কারণটা কেড়ে নিয়ে সে ভালো করেছে। আর জান, ভালোবাসিস?
নিজের থেকেও বয়সে বড় একটা মেয়েকে ভালোবাসিস? সমাজ কি বলতো? আত্মীয় স্বজন কি বলতো? সমাজ, সেই তো, একটা মানুষের ভালো থাকার চেয়ে সমাজ তোমাদের কাছে বড় হয়ে গেল মা। গ্রেট। আরজানের কথার সমাপ্তি হলো, তাই সে আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। মা কি ভাববে বা কি বলবে কোনো কিছুরই তোয়াক্কা নেই তার। সে বেরিয়ে চলে গেল। হয়তো আজ আর সারাদিন সারা রাত কোনো হদিশ মিলবে না তার। বিশাল বড় কোম্পানি আরজানের, বড় বড় রুম, বড় বড় জানলা আর বড় বড় স্বপ্ন। দুনিয়ার সামনে আজ আরজান একজন সফল ব্যবসায়ী, কিন্তু সবার চোখের আড়ালে সে আজও একজন অগোছালো অবুঝ প্রেমিক, যা হয়তো গত 5 বছরে এক বিন্দুও বদলায়নি। স্যার, আসবো? ইয়েস, কাম ইন। থ্যাংক ইউ স্যার। দরজা ঠেলে ভেতরে ঢুকলো সাকিব, হাতে এক গাদা ফাইলপত্র, মুখে দুশ্চিন্তার ছাপ। বস তাকে গত 5 মাস যাবৎ কেবল একটাই কাজ দিয়েছেন, কিন্তু সে আজও অবধি সেই কাজটা সম্পূর্ণ করতে পারেনি, আর তা হলো চারুর খোঁজ। এনি আপডেটস? সরি টু শো স্যার, নো আপডেট। ল্যাপটপে অনবরত টাইপিং করতে থাকা আরজানের হাতটা থেমে গেল সাকিবের কথায়। ভেতরটা কেমন মরমর করে উঠল অসহ্য ব্যথায়। কোথায় হারিয়ে গেল তার শ্যামলিনী? গ্রামের লোকজন কি বলছে? আরজানের আহত গলার শটটা চিনতে অসুবিধা হয়নি সাকিবের। তারও মন খারাপ হয়ে গেল স্যারের মলিন মুখটা দেখে। মন খারাপ করেই জবাব দিল সে। স্যার, ম্যামরা যবে থেকে শহরে এসেছেন তবে থেকেই তার আর কোনো খোঁজ পায়নি তাদের। তবে হ্যাঁ, মাঝখানের একটা সময় তারা খবর পেয়েছিলেন তারা নাকি আর বেঁচে নেই, কোনো অ্যাক্সিডেন্টে মারা গিয়ে। সাকিবের পুরো কথাটা সম্পূর্ণ হতে পারেনি, তার পূর্বেই পুরো রুম কেঁপে উঠল আরজানের হুঙ্কারে। হ্যাঁ, সে হুঙ্কারই করেছে সাকিবের এমন কথায়। ঝনঝন করে কেঁপে উঠল সামনের ডেস্কটা। কাঁপতে কাঁপতে তার ওপর হুমড়ি খেয়ে পড়তে লাগলো এক একটা জিনিস। আরজান রাগে ক্ষোভে উল্টে ফেলেছে তার ডেস্ক, যার দরুন তার উপরের সমস্ত জিনিসগুলো এক এক করে পড়ে গেল মেঝেতে। টুংটাং শব্দের সাথে সাথে এক এক করে সমস্ত জিনিস ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ভয়ে কেঁপে উঠে পিছিয়ে পড়ল সাকিব। হাতের ফাইলগুলো হাত গলিয়ে পড়ে গেল মেঝেতে। সাকিব সেদিকে দেখতে নিলেই তেড়ে এসে তার কলার চেপে ধরল আরজান। কেমন ভয়ানক চাহনি তার, যেন নেত্রদয়ে অগ্নিকুণ্ড খেলা করছে। সাকিব আরও একবার কেঁপে উঠল ভয়ে। আরজান পাগলের মতো করছে, অদ্ভুত রকম চেয়ে আছে সাকিবের দিকে। অত্যন্ত রাগ মিশ্রিত গলায় বলে উঠল, জাস্ট শাট আপ। আর একটা বাজে কথা আমি শুনবো না ওদের ব্যাপারে। আপনি ভুলে যাচ্ছেন আপনি কার সম্বন্ধে কি বলছেন। আপনি ভুলে যাচ্ছেন মিস্টার সাকিব। স্যার, স্যারের কথা তো আমি বলিনি স্যার। একথা আপনাদের গ্রামের মানুষেরা বলেছেন, আমি নই। আমি তো কেবল তাদের কথা বলাটা আপনাকে জানালাম স্যার। ট্রাস্ট মি স্যার। সাকিবের কেঁদে ফেলার উপক্রম। আরজান তার কথাগুলো শুনে ছেড়ে দিল তাকে। সাকিব ভয় পেয়ে দূরে সরে যেতে নিলে আরজান তার হাত ধরে আটকায়। অপরাধী গলায় বলে, আই এম সরি সাকিব সাহেব। আমি বুঝতে পারছি স্যার, আমি বুঝতে পারছি আপনার ভেতরে এখন কি চলছে, কিন্তু আমাদের যে আর কিছু করার নেই স্যার। হ্যাঁ আছে, আমরা কেবল অপেক্ষা করতে পারি ম্যাম এবং তার বাবার ফেরার অপেক্ষা। আরজান কিছু না বলে বেরিয়ে গেল কেবিন থেকে। সাকিব আটকালো না তাকে। কি বলেই বা আটকাবে এই ছেলেটাকে? একদম পাগল হয়ে গেছে চারুলতা নামের মানুষটার জন্য। কে জানে কোথায় আছে এই মেয়েটা? কথাটা ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ছাড়ল সাকিব। ঠিক তখনই চোখে ভাসল আরজানের রক্তাক্ত হাতটা। সাকিব চমকে উঠল। হঠাৎ মনে পড়ল ডেস্কের ওপর রাখা গ্লাসটা নিজে হাতে ভেঙেছে আরজান। তখনই কি হাতটা কেটেছে? স্যার, দাঁড়ান স্যার, আপনার হাত থেকে রক্ত পড়ছে। মাথার ওপর চন্দ্রমার বাস, শিশিরে ভেজা ঘাসের ওপর পড়ে আছে আরজানের প্রায় অচেতন হয়ে থাকা শরীরটা। শরীরের তপ্ত উষ্ণতায় হয়তো উনে যাচ্ছে ভেজা ঘাসগুলো, তবু টের পাচ্ছে না আরজান। চোখের কোণ গড়িয়ে টপ টপ করে ঝরে যাচ্ছে দুঃখ নামক বিষাদগুলো, সেটাও টের পাচ্ছে না সে। ডান হাতটা কেটেছে সেই দুপুরে। সময়ের পার্থক্যে হাতের রক্তগুলো জমাট বেঁধেছে হাতেই। শুকিয়ে আছে সবটা, দেখা হয়নি ওর চোখ মেলে। কেননা দুঃখ ভরা দৃষ্টিগুলোতে আজ কেবল সেই রমণীর ছবি ভাসছে, একদম শুরু থেকে শেষ অবধি। চারুলতার হুট করে রেগে যাওয়া, তাকে প্রচুর শাসনে রাখা, তাকে নিজে হাতে খাইয়ে দেওয়া, রাত বিরেতে না খেয়ে তার জন্য অপেক্ষা করা, সবটা মনে পড়ছে আজ।
ফের পরক্ষণেই আবার মনে পড়ছে সাকিবের বলা কথাটা। অমনি তার ছোট্ট দুনিয়াটা এলোমেলো হয়ে যাচ্ছে, অন্ধকারে ছেয়ে যাচ্ছে চন্দ্রমার মুখটা, ঝাপসা হয়ে যাচ্ছে সবটা, ফেটে যাচ্ছে ভেতরটা, ফেটে চৌচির হয়ে যাচ্ছে অন্তরের অন্তঃস্থল অবধি। আপনার কোনো সেন্স নেই তাই না? হাতটা যে কেটেছে সেই খেয়ালটুকুও হলো না। খুব পরিচিত একখানা গলা কানের কাছে ঠেকতেই চমকে উঠল আরজান। ঘোলাটে দৃষ্টি মেলে পাশ ফিরে তাকালো ঠিকই, কিন্তু স্পষ্ট কিছু দেখতে পেল না। হয়তো জ্বরের চাপে এমনটা হচ্ছে, কিন্তু আরজান নিশ্চিত এটা তার চারুলতার গলা। তবে কি চারু ফিরে এলো তার কাছে? কই দেখি, উঠে বসুন তো। এই তো সেই ছোঁয়া, পরিচিত শরীরের তীব্র গন্ধ। আরজান ঢোক গিলল, তার গলা কাঁপছে। চেয়েও একবার ডাকতে পারছে না তার চারুকে, মাথা তুলতে পারছে না তাকাতে। তবুও জোর করে উঠে বসতে চাইল সে, কিন্তু ব্যর্থ হলো। কেবল জ্বরই নয়, সারাদিন না খেয়ে দিয়ে পেট পুড়ে অ্যালকোহল গিলেছে সে। চারু থাকলে ঠিক একটা চর খেত তার হাতে। চারুলতা, আপনি এসেছেন। দেখুন না চারুলতা, সাকিব কী সব বলল আপনাদের ব্যাপারে। আপনারা নাকি অ্যাক্সিডেন্ট করেছেন। লোকটার একদম মাথা ঠিক নেই, যা তা বলে। আপনার মাথার খুব সিক তাই না? এই নির্জন জায়গায় আপনি কি করছেন? ভয় নেই? আর ভয়? আপনাকে হারানোর পর ভয় কি আমি বুঝিনি কোনোদিনও। এত পাগলামো ঠিক নয় আরজান, বাড়ি ফিরে যান। বাড়ি যাবো তো বাড়ি, বাড়ি ছেড়ে আর যাবোই বা কোথায়? ড্যাডের কথা ভুলে গেলেও মায়ের কথা ভেবে বাড়ি ছাড়তে পারি না, নয়তো। এত ভালোবাসেন আমাকে? আপনাকে ঠিক কতটা ভালোবাসি আমি নিজেও জানি না। এর সঠিক সংজ্ঞা আমার কাছেও নেই। শুধু জানি আপনি হিনা, আমি অসম্পূর্ণ। পাগল। চারু স্মিত হাসল। চারুর হাসি মাখা মুখটা অপূর্ব লাগলো আরজানের। গলাটা শুকিয়ে আসছে তার, তাই বারবার ঢোক গিলছে। এবারও ঢোক গিলল। ঢোক গিলে কাঁপা কাঁপা হাতটা বাড়িয়ে দিল চারুর দিকে, অসহায় গলায় বলল, আপনি আবার আমাকে ছেড়ে চলে যাবেন না তো চারুলতা? কোথায় যাব? আমি তো আপনার কাছে আছি। সত্যি? সত্যি। আমাকে একবার ভালোবাসি বলবেন প্লিজ, একবার। চারুলতা, এই চারুলতা, কোথায় গেলেন চারুলতা? আরজানের তীব্র চিৎকার ছড়িয়ে পড়ল প্রতিটি গাছের কাণ্ডে প্রকাণ্ডে। চারুলতা আর চারুলতা, কেবল এই একটা নামই ঝংকার তুল্য ধরণীতে। আরজান ছিটিয়ে পড়ল ঘাসের ওপর। তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যেন দম আটকে মরে যাচ্ছে সে। এই যে এক ভয়ঙ্কর মৃত্যু, এই মৃত্যুর জন্য নির্দ্বিধায় মিস্টার আজিজ রহমানকে দায়ী করতে পারবে আরজান। এই মৃত্যুটার জন্য কেবল আজিজ সাহেবই দায়ী, তিনিই অপরাধী, তার কারণেই এই মৃত্যু। দাদা ভাই, এই দাদা ভাই, তুমি শুনতে পাচ্ছ? আরজান, তোর এই অবস্থা কী করে হলো? ও গড, সৌমি, ওকে এখনই হসপিটালে নিতে হবে। মৃত্যুর পূর্বে দুটো গলা শুনতে পেল আরজান। এই গলা দুটোও তার পরিচিত, একটা সৌমি আর একটা হৃদ, অর্থাৎ তার মামাতো বোন এবং তার খালাতো ভাই। ও বাড়িতে কেবল এই দুজনই আছে যারা একটু হলেও বোঝে আরজানকে। আজ তার জন্মদিন, অথচ কেউ তার খোঁজ করতে বের না হলেও এই পাগল দুটো ঠিকই বেরিয়ে পড়েছে মাঝরাতে, আর তাকে খুঁজেও বের করেছে। দেখো হৃদ ভাই, দাদা ভাইয়ের হাতে রক্ত কেমন শুকিয়ে আছে। এই পাগল ছেলে না জানে আর কি করবে, ওকে তুলতে হবে, প্লিজ একটু হেল্প করো। হ্যাঁ। সৌমির কান্না জড়ানো গলা আর শুনতে পেল না আরজান। ততক্ষণে হয়তো জ্ঞান হারিয়েছে। সৌমি এবং হৃদ তাকে ধরে গাড়িতে তুলল। সৌমিকে তার সাথে পেছনের সিটে বসিয়ে ড্রাইভিং সিটে বসল হৃদ। অতঃপর হসপিটালের রাস্তা ধরে ছুটল তারা। আরজানের অসুস্থতার কথা বাসায় জানাজানি করে ওরা। হয়তো আরজানের অসুস্থতার কথা বাসায় জানায়নি ওরা, তাহলে হয়তো রিনা বেগম এবং আরও অনেকে একটু বেশি প্যানিক করবে। তাই যতক্ষণ আরজানের জ্ঞান ফিরবে ততক্ষণ তারা ওয়েট করবে। অবশেষে অপেক্ষার পালা ফুরালো। দুজনের দুশ্চিন্তা কমিয়ে জ্ঞান ফিরেছে আরজানের, কিন্তু জ্ঞান ফিরেও সেই একই নাম, চারুলতা। সৌমি এবং হৃদ অসহায় মুখে চাওয়াচাই করলো। সৌমিটা বড্ড দাদাভাই পাগল, ওরা দুই ভাই বোন, কোনো ভাই নেই। জন্মের পর হৃদ এবং আরজানকেই ভাই হিসেবে জেনেছে। হৃদকে ততটা না পেলেও আরজানকে সবসময়ই কাছে পেয়েছে সৌমি। অবশ্য ভাই হিসেবে হৃদের ব্যাপারটা আলাদা, সে সৌমির ভাই হতে চায় না, বরং সৌমিকে নিয়ে তার চিন্তা সবচেয়ে ভিন্ন।
মুন্নি সৌমির বড় বোন, সবে গ্র্যাজুয়েশন শেষ হলো, আর সৌমি সবে অনার্সে উঠল। এদিকে হৃদ আরজানের থেকে 2 বছরের বড়। দুজনের জন্মক্ষণ প্রায় এক সময়, কেবল 2 বছরের পার্থক্য ছাড়া। হৃদ পড়াশোনার জন্য ইউএসএতে ছিল এতদিন। পড়াশোনা শেষ করে বছরখানিক জব করে দেশে ফিরল এই বছর 2 আগে। রিত ভাই, ফুফুমণিকে একটা খবর দিলে ভালো হতো না? খবর দিলে সব দল বেঁধে চলে আসবে হসপিটালে, আর খালু জানলে উল্টো সব দোষ আমাদের ঘাড়েই আসবে। অযথা সিন ক্রিয়েট করবে, আর খালুকে দেখলে তো প্রেস মিডিয়া সব মিলে যাচ্ছে, তাই কাণ্ড হবে। তাই কাউকেই জানানোর প্রয়োজন নেই। আর খালুকে দেখলে তো প্রেস মিডিয়া সব মিলে যাচ্ছে, তাই কাণ্ড হবে। তাই কাউকে জানানোর প্রয়োজন নেই। আমরা বরং ডক্টরের সঙ্গে কথা বলে ওকে বাসায় নিয়ে যাই। হ্যাঁ, সেটাই ভালো, চলো। হ্যাঁ আচ্ছা শোনো, হুম। এত কাঁদিস না বোকামে, আরজান একদম ঠিক হয়ে যাবে। আমরা আছি তো ওর পাশে নাকি? দাদা ভাইয়ের কষ্টটা ফুফামণি কেন বোঝে না বলো তো রিত ভাই? জানি না রে, ছাড় তো ওসব। তুই আর আমি তো বুঝি, এটাই কি যথেষ্ট নয়? খুব যথেষ্ট। আচ্ছা রিত ভাই, তুমি আর আমি একসাথে মিলে দাদা ভাইয়ের চারুলতাকে খুঁজে আনতে পারি না? চারুলতা কোথায় আছে সেটাই তো কেউ বলতে পারছে না। আমি এই 2 বছরে কম খুঁজিনি তাকে, কিন্তু কোথাও পাইনি। আরজানের সঙ্গে আমিও ছুটেছি এক এক সময় এক এক জায়গাতে, কিন্তু সেখানে গিয়ে আর কাউকে পাইনি। জানি না কোথায় আছে আরজানের চারুলতা। আমরা একদিন ঠিক খুঁজে পাবো তাকে, দাদা ভাইয়ের চারুলতাকে। চল এবার। ডাক্তারের সাথে কথা বলে আরজানকে নিয়ে গেল বাসায়। বাসায় পৌঁছাতে পৌঁছাতে আরজানের অসুস্থতার খবর মিনা বেগমকে জানালো সৌমি। মিনা বেগম মানে হৃদের মাকে। হৃদের বাবা নেই, কেবল মা আছেন। রিনা বেগমের চেয়ে মিনা বেগম আরজানের ব্যাপারে বেশি মাতৃসুলভ বিধায় সৌমির মনে হলো বড় ফুপিমণিকেই জানানোটা উচিত হবে। হৃদকে বলাতে সেও সায় দিল। আরজানকে নিয়ে বাসায় ফিরল তারা। সদর দরজা খুলে ভেতরে ঢুকতেই সামনে পড়লেন আজিজ সাহেব। আরজানের ডান হাতে এবং কপালের বাপাশে ব্যান্ডেজ দেখে চমকে উঠলেন তিনি। সাথে হৃদ এবং সৌমিকে দেখে রাগে ফেটে পড়লেন। রাগান্বিত গলায় চেঁচিয়ে উঠলেন, এসব কি হয়েছে ওর? কাল সারা দিন সারা রাত কোথায় ছিল ও? আর তোমরাই বা কোথায় ছিলে? কোথা থেকে নিয়ে এলে তোমাদের আদরের ভাইকে? হিত, ওকে জিজ্ঞেস করো ও কিভাবে আমার সম্বন্ধে। সমাজে আমার একটা সম্মান আছে। কাল তার জন্মদিন, সেই খুশিতে আমি তার জন্য এত বড় একটা পার্টি অর্গানাইজ করলাম, আর সে কিনা সারাদিন সারা রাত নিখোঁজ। সে মনেও ছি। আজিজ সাহেবের কথাগুলো ভেদ করল না আরজানের মস্তিষ্ক। সে যেন শুনতেই পেল না। সৌমি এবং হৃদ অসহায় মুখে তাকালো। সাহস করে বলে উঠল হৃদ, খালু তুমি ওকে আর বকাবকি করো না। দেখো ও এমনি ভীষণ উইক, তারপর অ্যাক্সিডেন্টে করে যেভাবে পড়েছিল, না জানি জেদের বসে কতখানি অ্যালকোহল খেয়েছে। তুমি প্লিজ আর এই নিয়ে কিছু বলো না ওকে, একটু ঠিক হতে দাও, তারপর না হয়। শাট আপ। তুমি একে সাপোর্ট করছো। ছোট থেকে বেশি আদর দিয়ে ফেলেছি তো, তাই মাথায় উঠে বসেছি। ওকে কি করে মাথা থেকে নামাতে হয় তারপর আমার খুব ভালো করেই জানা আছে। এই বলে গটগট করে বেরিয়ে গেলেন আজিজ সাহেব। পেছনে গেল তার সর্বক্ষণিক সহকারী অ্যাসিস্ট্যান্ট। তিনি বেরিয়ে যেতেই হাফ ছাড়ল সৌমি। বিরক্ত গলায় বলল, ফুফামণিকে কি কোনোদিন বুঝবে না দাদা ভাইকে? গড নিউজ। বাবু, কি হয়েছে আমার বাবুর? বাবা, কি হয়েছে তোর? এতক্ষণ যেতে না যেতেই আরেকজন হাজির, অর্থাৎ রিনা বেগম হাজির হলেন। তার স্ক্রিপ্টগুলো হয় ভিন্ন, যেমন সিরিয়ালের মায়েরা হন। তাকে ছুটে আসতে দেখে সৌমি এবং হৃদ মুখ চাবাচাই করলো। অতঃপর দীর্ঘশ্বাস ছেড়ে ভাবল আবার শুরু হবে নতুন ড্রামা। কিন্তু তেমন কিছু হওয়ার পূর্বে বাঁচিয়ে নিলেন মিনা বেগম। সৌমি এবং হৃদকে সাথে করে আরজানকে সোজা পাঠিয়ে দিলেন তার ঘরে। ঘরে এসে তাকে শুইয়ে দিতে না দিতে এসে হাজির হলো মুন্নি। তার ব্যাপারটা তো আরও ভয়ানক। তার আচরণগুলো হলো টিপিক্যাল দুঃখী এবং অবহেলিত নারীদের মতো। প্রকাশ পায় সে আরজানকে অত্যধিক ভালোবাসে, কিন্তু আরজানের কাছে প্রশ্রয় পায় না বলেই তার এত দুঃখ। চারুলতা, হাতে পানির গ্লাস। গ্লাস থেকে এক ঢোক পানি মুখে নিতেই মনে হলো কেউ ডেকে উঠল তাকে। অমনি বিষম খেলো। কাস্তে কাস্তে হাতের পানি ভর্তি গ্লাসটা টেবিলের ওপর রাখলো কোনো রকমে। নিজের হাতে নিজেই মাথায় রাখলো।
দু একবার চাপড়ও দিল, কিন্তু তবুও কাশি কমল না। মুখে হাত চেপে কাশতে লাগলো লাগাতার।